আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কোনো দল পরিকল্পিতভাবে নানা শর্ত দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান, কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চালাচ্ছে আওয়ামী লীগ, যে কোনো মূল্যে তা প্রতিহত করবে সরকার, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য দূর করার আহ্বান। প্রহারের ঘটনায় মারাত্মক ট্রমাটাইজড ভিপি নূর, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানালেন ঢাকা মেডিকেলের পরিচালক। উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি গণ অধিকার পরিষদের। এবং দেশে মোট ভোটার 12,63,00,000। 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 হবে তারা ভোটার হতে পারবেন, ইসি সচিব। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে তা হবে জাতির জন্য বিপজ্জনক। রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূসের বৈঠক শেষে তিনি একথা জানান। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বিলম্ব করতে দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে, তবে তা ফলপ্রসূ হবে না। অন্যদিকে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি নীল নকশার নির্বাচনের দিকে যাচ্ছে সরকার। আর এনসিপির মন্তব্য, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হলেই দেশের সমস্যার সমাধান হবে। আরও জানাচ্ছেন ইয়াসেন রানা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভিপি নূরের উপর হামলা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে। আমাদের আশঙ্কা যে নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে, তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময় আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হবে, এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত। এর আগে জামায়াত ইসলামী ও এনসিপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নীল নকশার মাধ্যমে একটি দলকে সুবিধা দিতে নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না। বর্তমান সরকার এবং আরো কিছু দেশ বিদেশি শক্তি মিলে নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নীল নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হিসেবে আমরা বলেছি, এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে, এটা নজিরবিহীন ঘটনা, এবং এতে করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, গণহত্যার বিচার, আহতদের পুনর্বাসন, জুলাই সনদ বাস্তবায়ন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে। আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়, এবং সেই গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ 54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। বৈঠক শেষে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।
আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কোনো কোনো দল পরিকল্পিতভাবে নানা শর্ত দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা রকমের ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে, তবে কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না। তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। এ সময় অশুভ শক্তির অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখতে গিয়ে দলের সিনিয়র নেতারা বলেন, জনগণের কল্যাণে কাজ করে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বিএনপি। সংকটকালে দেশের মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। অতীতের মতো আবারও সব ষড়যন্ত্র থেকে দেশকে সংকটমুক্ত করবে বিএনপি। আমাদের কাছে বিভিন্নভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা করার চেষ্টা করছে। এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার, সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার, তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা যে কোনো ভাবে হোক জনগণকে সাথে নিয়ে এই সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। এখন কিন্তু আন্দোলনও করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সাথে সাথে দেশ গড়ার যে পরিকল্পনা আমাদের নেতা, সেই পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যেতে হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ইতিহাসের প্রতিটি অধ্যায়ে দেশ ও জনগণকে রক্ষা করেছে বিএনপি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। তা রুখতে যারা অপতৎপরতা চালাচ্ছে তারা জাতির মঙ্গল চায় না। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এরই ভিতরে ভাবতে শুরু করেছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা শুরু হয়েছে। সংকট সমাধানে নির্বাচনই একমাত্র উপায় বলে মন্তব্য করেন তিনি। সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতেও লক্ষ্যচ্যুত হয়নি, ভবিষ্যতেও হবে না বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ডাকসুর দুই ভিপি প্রার্থী সাদিক কায়েম ও মাম্মা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছে ছাত্রদলের প্যানেল। এদিকে শিবির সমর্থিত জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের পর এবার একই প্যানেলের আরেক প্রার্থী ফাতেমা তাসনিম জুমার প্রার্থিতা বাতিল চেয়েছে বিভিন্ন প্যানেল। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। 9 সেপ্টেম্বর নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ডাকসু ও হল সংসদ নির্বাচনী প্রচারণা। 6 বছর পর নিজেদের ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উৎসবের আমেজে ভাসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
প্রচার প্রচারণার পাশাপাশি প্যানেল এবং প্রার্থীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি কথার লড়াই। এদিন দুই ভিপি প্রার্থী সাদিক কায়েম ও উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সমাজবিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত প্যানেলেরই একজন সদস্য ক্লাসরুমে ঢুকে মাইকে ভোট চেয়ে আসছে, এটাও আচরণবিধি লঙ্ঘনের ভিতরে পড়ে। এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ এনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলম। জুলাইয়ের আগে এবং জুলাই পরবর্তী সময়ে তার কাছ থেকে আমরা কিন্তু কোনো পদত্যাগপত্র বা কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না। এই ডাকসু নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি, বা এই বিষয়ে আমার রিটের মূল বক্তব্য। উন্মুক্ত বিতর্কে আদিবাসী মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় শিবিরের প্যানেলের প্রার্থী ফাতেমা তাসনিম জুমার বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে ছাত্রদল। একই অভিযোগ বাম জোটের প্যানেল প্রতিরোধ পর্ষদেরও। এ সময় ইশতেহার ঘোষণা করে বাম জোটের প্যানেলটি। মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে বিকৃতি এবং হীনভাবে উপস্থাপনের চেষ্টার জন্য ঝুমা এবং শিবির কর্তৃক প্যানেলের শিবির সমর্থিত প্যানেলকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। চাকমাদের কোনো স্টেকই ছিল না যে মন্তব্যের মধ্য দিয়ে এবং তাদেরকে অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার শামিল। এদিকে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী SM ফরহাদের অভিযোগ নির্বাচন বানচাল করতেই ষড়যন্ত্র করছে নানা পক্ষ। আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি, সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবির সমর্থিত জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি হবে মঙ্গলবার। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তবে এই বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের উপরেই নির্ভর করবে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের গত এক বছরে রাজধানী ঢাকায় ১,৬০৪টি অবরোধ হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। হঠাৎ করেই উত্তপ্ত রাজনীতির মাঠ। গণ অধিকার পরিষদের সভাপতিকে মারধরের ঘটনায় চলছে আলোচনা, নানা সমীকরণ। দফায় দফায় জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর, উত্তাপ ছড়াচ্ছে। গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ অনুষ্ঠানে মব সৃষ্টির পর ১৬ জনকে গ্রেফতারের ঘটনাও নানা সন্দেহের সৃষ্টি করেছে। এ অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইব। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। তিনি বলেন, ফ্যাসিস্টদের ফিরে আসা ঠেকাতে মত পার্থক্য দূরে ঠেলে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক দলগুলোকে। তাদের ভূমিকা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। জাতীয় নির্বাচনটা আপনারা বারবার দেখেন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত এক বছরে ঢাকা ও আশপাশে ১৬০৪টি অবরোধ করেছে ১২৩টি সংগঠন, ফলে বেড়েছে ভোগান্তি। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে
4টা অবরোধ হয়েছে রাস্তায়, 1604টা ঢাকা শহর এবং আশেপাশে। এইটা করতে 123টা সংগঠন। এগুলি যদি তারা রাস্তায় না করে, রাস্তাতে কিন্তু জনভোগ সৃষ্টি করে। তিনি বলেন, উভয় সংকটে পড়েছে পুলিশ। কঠোর হলে সমালোচনা, বেশি মানবিক হলে বাড়ছে সহিংসতা। যদি অ্যাক্টিভ হয় সেসব বলতে পুলিশ ওভার করে ফেলছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। পুলিশ কর্মক্ষেত্রে যেন নিরপেক্ষতা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দ্রুত তাকে কেবিনে স্থানান্তর করা যাবে বলে আশা করছেন তিনি। তবে দেশে নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি শঙ্কা করছেন তার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তাই তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন নূরের স্ত্রী মারিয়া। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে 3 দিন ধরে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। 6 সদস্যের চিকিৎসক বোর্ডের চেষ্টায় এখন শঙ্কামুক্ত তিনি। ধীরে ধীরে লোকজনের সাথে কথা বলছেন নূর। তরল খাবারও খেয়েছেন তিনি। তবে তার উপর হওয়া নির্যাতনে এখনও ট্রমাটাইজড ডাকসুর এই সাবেক ভিপি। এক ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন, আগের চেয়ে নূরের শারীরিক অবস্থা এখন ভালো। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন। উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন। তবে চিকিৎসকদের এই দাবির সাথে একমত নন নূরের স্ত্রী মারিয়া। তিনি বলছেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন নূর এখনো সংকটাপন্ন। প্রথমে বলছিল তারা 36 ঘন্টা, তারপরে এখন তারা আমার মিডিয়ার সামনে আসা এজন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার মানে ও এখনো শঙ্কামুক্ত না। উন্নত ট্রিটমেন্টের জন্য বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়। রোববার নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নূরকে হত্যা করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য। এ সময় নূরের সঠিক চিকিৎসা দেশে হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে, যে কারণে আমরা দাবি করছি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। নির্বাচনের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই। নির্বাচনের গতিতে চলবে। গত শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সেনা পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নূর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশে মোট ভোটার 12,63,07,504 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,41,04,55 জন আর নারী ভোটারের সংখ্যা 6,22,05,819 জন। হিজড়া বা তৃতীয় লিঙ্গে রয়েছে 1,230 জন ভোটার। বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আগামী 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 বছর হবে তাদের অন্তর্ভুক্ত করে তৃতীয় দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান ইসি সচিব। পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,41,04,55। মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,22,05,819 আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের 1,230। এই মিলিয়ে হচ্ছে 12,63,07,504। বাজারে প্লাস্টিক ও পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর দেশের অর্থনীতির স্বার্থে আমদানি কমিয়ে পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। পাটের তৈরি পণ্যের রপ্তানি বাড়াতে সরকারি সহযোগিতার আশ্বাসও দেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শরফুল আলমের রিপোর্ট। সোনালী আঁশ পাটের সুদিন আর নেই। সরকার আসে, সরকার যায়,
পাট চাষির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ফলে পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে গতি ফিরে নেই 5 দশকেও। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার পাটের প্রসার বাড়াতে নিচ্ছে নানা উদ্যোগ। রাজধানীর কারওয়ান বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা জানান, প্লাস্টিক পণ্যের আমদানি কমাতে চায় সরকার। যারা প্লাস্টিকের ব্যাগ কালকে বানাতো, গতকাল বানাতো, আজ থেকে তারা পাটের ব্যাগ বানাক, এবং পাটের ব্যাগে কর্মসংস্থান বহুগুণ বেশি হবে প্লাস্টিকের ব্যাগ থেকে। ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এরকম হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠুক, যার বিনিময়ে পরিবেশ রক্ষা হবে, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। বিলিয়ন ডলারের উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি, তাহলে $1 বিলিয়ন বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে এবং পরিবেশ বাঁচবে। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান জোরদার করা হচ্ছে। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার আমরা যদি বন্ধ করি, আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে। আর আপনাদের জন্য প্রায় সবকটা সাইজেই আমরা ভর্তুকি দিয়ে দাম কমিয়েছি, কেবল বড়টাই ছাড়া। একটা ব্যাগ আপনি একবার কিনলে কয়দিন ব্যবহার করতে পারবেন? 6 মাস ব্যবহার করতে পারবেন। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। নীতি নির্ধারকরা জানান, টিসিবির 60টি ডিলারের মাধ্যমে রাজধানীতে পাটের ব্যাগ বিক্রি শুরু হবে। এরপর ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত করবে পাটের ব্যাগের ব্যবহার। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রতিটি ঘরে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঙ্গাল খলসি মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপির সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, মানুষ এখন নির্বাচনমুখী। জনগণের ম্যান্ডেট নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বলেও আশা করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশের ঘরে ঘরে মাঠে মাঠে কিন্তু আজকে নির্বাচনের আমেজ সৃষ্টি হয়ে গেছে। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। অবশ্যই বিএনপি জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পরিচালক পদ থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের 4 কর্মকর্তা। তারা হলেন গভর্নর অফিসের পরিচালক সরওয়ার হোসেন, ব্যাংক পরিদর্শন ও 3 বিভাগের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদার, চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক সালাউদ্দিন এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট 1-এর পরিচালক জব্দুল ইসলাম স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ আদেশে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি নীতিমালা 2022-এর বিধান অনুসারে এই পদোন্নতি কার্যকর হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে সচেতনতা বাড়াতে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী হেলদি ফুড ফেস্টিভ্যাল। শিক্ষার্থীদের তৈরি দেশি বিদেশি খাবারের স্টল ছিল উৎসবে। ব্যতিক্রমধর্মী এই আয়োজন শুধু মানুষকে সচেতনই করবে না, মেডিকেলের কঠিন পড়াশোনার পাশাপাশি মিলন মেলার সুযোগও করে দিচ্ছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যশোরের পুলেরহাটে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় হেলদি ফুড ফেস্টিভ্যাল। দেশি বিদেশি নানা খাবারের স্টল আর শিক্ষার্থী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে উৎসব। দেশীয় খাবারের পাশাপাশি ভারতীয় শিক্ষার্থীদের তৈরি দোসা, হায়দ্রাবাদি বিরিয়ানি, বড়া পাও সহ নানা রকম মুখরোচক খাবার ছিল উৎসবের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিটি খাবারের পুষ্টিগুণ সম্পর্কেও দর্শনার্থী ও অতিথিদের জানায় শিক্ষার্থীরা। This event also helped us in bonding with our friends, in our batchmates, seniors, juniors, and also with our professors. প্রধান অতিথি হিসেবে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন খুলনার আদ্দিন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ওবায়দুল্লাহ ইবনে আলী।
তিনি বলেন, শুধু লেখাপড়া নয়, এর পাশাপাশি অন্যান্য বিষয়ে যে শিক্ষার্থীদের সমান দক্ষতা রয়েছে তা এই উৎসব প্রমাণ করেছে। হেলদি ফুড ফেস্টিভ্যালের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে পুষ্টিকর খাদ্য সম্বন্ধে সচেতন করা। একজন ডাক্তার শুধু পড়াশোনার পাশাপাশি এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যখন আসে তারা শুধু তাদের আসলে মানসিক উৎকর্ষতা বৃদ্ধি। আমরা প্রতি বছর এই আয়োজন আবারও অনুষ্ঠিত করব এই আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের আনন্দময় আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে সহায়তা করে বলে জানান যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। পড়াশোনাটাকে একটা আনন্দের মধ্য দিয়ে পড়াশোনাটাকে সকলের কাছে উপস্থাপন করার জন্য যেন ছাত্রীরা সবসময় একটি দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে পারে। এই খাদ্য উৎসবে দেশি বিদেশি শিক্ষার্থীদের 20টি স্টলে প্রায় 250 শতাধিক খাবারের আয়োজন ছিল। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ বহু দর্শনার্থী অংশ নেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। সাত বছর পর চীন সফরে গিয়ে ভারত চীন সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বৈঠকে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতার দিকেও এগিয়ে যাবার বার্তা দিয়েছে দুই দেশ। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানান, নয়াদিল্লি বেইজিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সকালে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO 2 দিনের সম্মেলনে অংশ নিতে চীন সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা উপস্থিত রয়েছেন। এবার খেলার খবর। সিরিজ জয়ের মিশনে আগামীকাল সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি20 ম্যাচ খেলবে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস রানে ফেরায় খুশি দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে দ্বিতীয় ম্যাচ জিতে সমতা আনার পাশাপাশি সিরিজ জয়েরও প্রত্যাশা ডাচ ব্যাটার নোয়া ক্রোসের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। পরাগ আরমানের রিপোর্ট। শ্রীলঙ্কাকে 2-1 এবং পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারানোর পর ঘরের মাঠে আরও একটি টি20 সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। 3 ম্যাচের প্রথম টি20তে নেদারল্যান্ডসকে 8 উইকেটে হারিয়ে জয় দিয়েই শুরু করে টাইগাররা। এবার সিরিজ জয়ের পালা লিটনদের। সংবাদ সম্মেলনে তেমনটাই জানান সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। এখানে আসলে এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটা যদি আমার প্র্যাকটিস ম্যাচ হতো তখন হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারতাম, বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমি এক্সপেরিমেন্ট করার জায়গা না। আমাকে জেতার জন্য আসলে যে ডিসিশনটা নেওয়া দরকার আমরা সেই ডিসিশনটা নেওয়ারই চেষ্টা করি। যদি রেগুলার ধারাবাহিক রান করে, এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার, তাদের দায়িত্ব করতে অনেক বেড়েছে। এদিকে দ্বিতীয় ম্যাচের আগে ঘুরে দাঁড়ানোর মন্ত্র জপছে ডাচরা। সংবাদ সম্মেলনে এসে ব্যাটার নোয়া ক্রস জানান, ম্যাচে ফিরতে আত্মবিশ্বাসী তারা। দ্বিতীয় ম্যাচে কামব্যাক করতে চায় নেদারল্যান্ডস। অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা বিশ্বাস করি পরের 2 ম্যাচ ভালো করব এবং 2-1 সিরিজ জিতব। এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাওয়ার আগে 3 ম্যাচের এই সিরিজ দিয়েই প্রস্তুতি সারতে চাইছে বাংলাদেশ ক্রিকেট দল। পরাগ আরমান, এটিএন বাংলা। সাফ অনূর্ধ্ব 17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ডাবল লিগ পদ্ধতির শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। বিকেলে ভুটানের রাজধানী থিম্পুর চাংলি মিথান স্টেডিয়ামে ভারতকে 4-3 গোলের ব্যবধানে হারায় বাংলাদেশের কিশোরীরা। প্রথমার্ধে বাংলাদেশ 2-1 ব্যবধানে এগিয়ে ছিল। এই জয়ে 6 ম্যাচের 4টিতে জিতে, 1টিতে ড্র করে ও 1টিতে পরাজিত হয়ে 13 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। সমান 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। খেলার 29 সেকেন্ডে পূর্ণিমা মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সেই যাত্রা অব্যাহত থাকে খেলার শেষ সময় পর্যন্ত। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে।
এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হবে বিপজ্জনক, রাজনৈতিক দলের বৈঠকে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোট, মির্জা ফখরুল। নীল নকশা নির্বাচনের সংখ্যা জামাতের, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। কোন দল পরিকল্পিতভাবে নানা শর্ত দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান। কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চালাচ্ছে আওয়ামী লীগ, যে কোনো মূল্যে তা প্রতিহত করবে সরকার, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য দূর করার আহ্বান। প্রহারের ঘটনায় মারাত্মক ট্রমাটাইজড ভিপি নূর, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানালেন ঢাকা মেডিকেলের পরিচালক। উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি গণ অধিকার পরিষদের। এবং দেশে মোট ভোটার 12,63,00,000। 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 হবে তারা ভোটার হতে পারবেন, ইসি সচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।